আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫। পাঠে জান্নাত জারা। তোর ধারণা আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা ভুক্তভোগী হতে হবে? জীবনে তো সহজ না। লোকটি যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজের ডিভোর্সি মেয়ে মানে বুঝিস? তুই স্বামী সংসার করিসনি বা তোর কোনো পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সি মেয়ে, কলঙ্কিত। তার চেয়ে বড় কথা হলো ইসলামে ছেলেদের একসঙ্গে 4টা বিয়ে হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস? তোর জীবনে পুরোটাই আটকে আছে ওই বিয়েটাকে কেন্দ্র করে। ওই লোকটাকে তালাক না দিলে তুইও জীবনে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো ব্যভিচারী হবি তুই। জুয়ের দীর্ঘ কথায় থমে গেল। আমি সত্যি বলতে আমি একটা গভীর ভাবিনি। আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয় বিয়ে করতে হবে। সাধারণ পরিবারের মেয়ে আমি। জীবনে একটা সময় একবার না একবার তো আমার বিয়ের জন্য চাপ দিতেই হবে। তখন আমি কি করতাম? জুয়ের কথা গভীরতা চিন্তা করতেই কান্না পেল আমার। তীব্র অপরাধবোধ মেয়ে গিয়ে ধরা গলায় বললাম, সরি জুই, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি। পরিস্থিতির ভয়ে বিয়েটা করে ফেলেছি, কিন্তু এখন কি করব? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসল। চিন্তিত ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে? অথচ তুই যে নিজে কত বড় ক্ষতি করলি সেটা কখনো বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি ঋতু, বরং তুই নিজের ক্ষতি করেছিস। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। জুয়ের কথা তলে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি। জুই কি বলা উচিত বুঝতে পারছি না। জুইও খানিকটা সময় চুপ থেকে আমাকে বলল, আমাদের লোকটাকে খোঁজার দরকার ঋতু। জুয়ের কথা মানে ততক্ষণ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করব? আর খুঁজে বা পাবো কোথায়? প্রশ্ন করে বললাম, কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবারে যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীর ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা অবশ্যই প্রয়োজন, বুঝলি? জুয়ের কথার মাথায় নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে ভয় বেশি কাজ করছে। আচ্ছা, আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছু জানিস না? তাকে দেখলেও চিনবি না তুই? এমন অবস্থায় লোকটাকে খুঁজে কিভাবে বলবো? তো মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে কোনো উপায় আছে? আমি মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। আমার কথায় জুয়ের খানিকটা রেগে শক্ত গলায় বলে, তা থাকবে কেন? তোর কাছে উপায় থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। জুয়ের রাগান্বিত গলায় আমি মিনমিন করে বলল, রাগিস কেন? আমার কাছে উপায় না থাকলেও মাইশা মাহির কাছে এই কাজের উপায় থাকবে। আমার ফ্রেন্ড লিস্টে ওরা অনেক তীক্ষ্ণ, ওদেরকে বলতে পারিস। আমার কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে এখন আমাদের ফ্রেন্ডদের সাহায্যের প্রয়োজন।
জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বললিস? পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের সেরা বন্ধু, কখনো কথা নড়াচড়া করবে না। ঠিক আছে, চল গোসল করে রান্না করি, কিছুক্ষণ পর ভাইয়া বাসায় আসবে। এখন দুপুরের রান্না বান্না কিছুই হয়নি, রাত করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল। আচ্ছা। পাঁচ বান্ধবীর আড্ডা জমেছে একত্রে। আমরা সবাই হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কলে বসে আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন রাগে বাঘিনী হয়ে বসে আছে আমার উপর। আমার দোষ, এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানাইনি? পরিবারের বড়দের ভয়ে বলতে পারি না। এদের অন্তত বলা দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারির চিন্তা শেষ ছিল না। আমি আর জুই একত্রে ভিডিও কল জয়েন করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়ির নিজের মোবাইলে জয়েন হয়েছে। এখন রাত 8টা। জুয়ের কথা মতো ভিডিও কল জয়েনে হয়েছি আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে। আমাকে একচোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সে নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধি সে লোকটাকে খুঁজে বের করার পথ বের হচ্ছে না। এদের মধ্যে আমি একটু জড়সড় ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসল আসামি, তাই আপাতত আমার মুখ করে সব বসা উচিত নয়। এতে সবাই আরও রেগে যাবে আমার উপর। এমনিতে ছোটোখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপর নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝদার। পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে, আর আমি সেটা না হয় নাই বললাম। আমার গল্পে বুঝে যাবে আমি কেমন। আচ্ছা, যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজে পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনে তাকিয়ে আছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন নিরীহ মুখ দেখে আমি গলে যাব? অসভ্য মেয়ে, বিয়েটা করেছে তো করেছে, স্বামীর নামটা পর্যন্ত জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছে মতো কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মেয়েকে, নইলে আমার রাগ শান্ত হবে না। মাহির কথা ততক্ষণ সায় দিলাম মাইশাও। জুইয়ের উদ্দেশ্য বলল, হ্যাঁ জুই, আমার হয়ে 2টা দিস কিন্তু ওকে। আমি অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্য বলল, ঋতু রে দোস্ত, তুই কীভাবে এই বিয়েটা করলি? জানা নাই কেউ অপরিচিত লোককে অন্যের কথায় বিয়ে করে? আমি তো ভয়ে মরে যাচ্ছি। না জানি কোন খারাপ মানুষেরকে বিয়েটা করেছিস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখোর খারাপ লোক হয়, আর তোকে দেখে তার মন যদি বদলে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় আমার আরও ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল, তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল আমাকে। হয়তো সন্ত্রাসী টাইপের হবে। সুমির কথায় উত্তর আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে।
তখনই সুমির কথায় উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন আমরা এমনি ছেড়ে দিব মনে করেছিস? ও ছোট মানুষ, বুঝেনি? পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নিব, ব্যাস। আমাদের পরিবারকে এইসব জানানো যাবে না। মাহি বলল, সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখের কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। আমাদের কথায় ফোরন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে? সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতেই আরও হতাশা দেখা গেল সবার চেহারায়। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুত তার প্রশ্ন করল জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ওর কথা ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলি? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মনে আছে, নৌসন দিয়ে একটা হোটেলে উঠেছিলাম, কিন্তু কেন? জুয়ের কথায় যেন আশার আলো ফুটালো মাইশার মুখে। তৎক্ষণাৎ উচ্চস্বরে সহিত বলল, দারুণ, এখন নিশ্চয়ই এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা, জায়গার নামটা ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতেই আমি সাথে সাথে বলি, আমি জানি না সেই জায়গার নাম। সব কিছু অপরিচিত ছিল আমার কাছে, তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে এসে নিয়ে গিয়েছিল সেদিন রাতে। আমার কথায় রেগে উঠল মাইশা, বলে, কেউ আমারে বল, এই বোকা মেয়ের সাথে আসলে কি করা উচিত? আমার তো খুব রাগ উঠছে, উফ। পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে সেই লোকটা? যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম। প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উচ্চস্বরে সইতে বলে উঠি, আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই দিন জায়গার নামটা কি। ভাইয়া সব কিছু জানে। আমার কথা মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বাহ মায়া রানী, মাথায় দেখি বুদ্ধিও আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গাটার নাম জিজ্ঞেস করতো। জুই কিছু বলার আগে মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি পরে বলি, আগে জুই আরিফ ভাইয়ার থেকে জায়গার নামটা শোন, কল দেই ভাইয়াকে। জুই বলল, আমি আরিফ ভাইয়াকে ফোন করে কি বলবো? ভাইয়াকে কি বলে জায়গার নামটা জিজ্ঞেস করব? ভাই যদি জিজ্ঞেস করে কেন জানতে চাইছি নামটা, তখন কি করব? পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়া বলবে। ওই মাই আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞাসা করে ওকে সেদিন রাতের নরসিংদী জেলায় কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাই যদি কখনো কিছু জিজ্ঞেস করে তাহলে মায়া বলবে ইংরেজিতে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে, মেমোরি ডে উপর। মায়ার জীবনের স্মরণীয় দিন হিসাবে সেই দিনের কথা লিখতে যাচ্ছে, এজন্য নামটা ওর প্রয়োজন একটু ব্যাস দিল। আমিও সবাইকে ভিডিও কল রেখে আরিফ ভাইয়াকে কল দিলাম। ভাইয়ার কাজে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গার নাম জিজ্ঞেস করতে প্রশ্ন করেছিল কেন? আমি মাহির শিখানো কথাগুলোই বললাম, সফলও হলাম। ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জানার নরসিংদী জেলা বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিল সেই রাতে ভাই। আমার কথা মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, দারুণ, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাইয়া নরসিংদী জেলা বাগিচা এলাকায় খুঁজে পায়,
তার মানে মায়া সে রাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটা সেদিন সেই এলাকায় কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলা বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী অফিস আছে সেই সবগুলো খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ার কাবিননামার একটা ফটোকপি নেব, কারণ সেই কাবিননামাটায় নিশ্চয়ই মায়ার স্বামীর অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশা চতুর্বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করল। সেই সাথে আশার আলো ফিরে পেলাম এবং সিদ্ধান্ত নেওয়া হলো আমরা সবাই নরসিংদী যাব একসাথে। কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে। আমাদের আগে আশুগঞ্জ যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ির খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে আশুগঞ্জ যাব কিভাবে? শুধু শুধু বাড়ি যাওয়া বায়না ধরলে তো আর যেতে পারবো না। আরিফ ভাই দিবে না, আবার আব্বুরও করার শাসন আছে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়াশোনায় রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ করে না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখনই মাহি আমাদের বুদ্ধি দিয়ে বলল অসুস্থ হওয়া বাহানা বানাতে। হলো তাই। আমি তীব্র অসুস্থতার বাহানা বানাতে গিয়ে সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লাম। তীব্র জ্বরের মাঝে আরিফ ভাই আমাকে আর জুই আশুগঞ্জ রেখে আসলো গোটা 15 দিনের জন্য। আমি আর পারছি না জুই, আমাকে রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরে পড়ে যাব রাস্তায়। কথাটা বলেই কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তায় ঘাসের উপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার উপর প্রখর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবার জানা, তাই নতুন করে জানা আর নাই বা বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী জুই, মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখ মুখে ক্লান্তির চেয়ে হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদের অতি গরম। আমাকে পা ছড়িয়ে রাস্তায় ঘাসের উপর বসে যেতে দেখে সামনে থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড করে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরাচ্ছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবে নাই বা কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামাইয়ের ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব করা কারবার একটু বেশি হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে চট্টগ্রাম থেকে বাসায় এসেছিলাম সেই দিন। তারপর থেকে আমি আশুগঞ্জে আমাদের বাড়িতে আছি। আজ বিগত 8 দিন হতে চলল আমার অসুস্থ হওয়ার। এখন পুরোপুরি সুস্থ নই আমি। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনো খুঁজে চলছি। কারণ তার সাথে আমার এখানে কোথাও দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসে স্থায়ী লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমার বিয়ে পড়ানো ওই বৃদ্ধ লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে
1.5 বছর আগে সেদিন রাতে ওই অপরিচিত লোকটার সাথে বিয়ে দেননি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়ে বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নিকাব মাথার উপর তুলে দুর্বল গলায় বললাম, পানি দে জুই, পানি খাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা, সুমি নিজেদের বোরখা পরলেও আমি, জুই আর মাহি পরেছি আমাদের আম্মুর বোরখা। বয়স্ক মায়ের বোরখা আমাদের মতো মেয়েরা পরলে যেমন দেখাবে তেমনই লাগছে আমাদের। আচ্ছা যাই হোক, নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সবাই সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমাদের বাসায় এসেছে আমাকে দেখতে, যেহেতু আমি অসুস্থ এজন্য। মূলত কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যা বলে বের হয়েছি নৌসন্ধির উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম আর 11টার মধ্যে নৌসন্ধি বাগিচা এলাকায় বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে কাজী সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম, কারণ আমার অসুস্থ লাগছে। তাই মনে হচ্ছে গায়ের জ্বর আবার উঠবে, কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বর থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যত খুঁজতে যাচ্ছে ততই যেন তাকে হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না হাত বাড়িয়ে। এতে যেন আমার মনে অস্থিরতা কাজ করছে আর আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। আমি না এই ঠিকানা গিয়ে যদি লোকটাকে খুঁজে না পাই তাহলে কি হবে? আমার মনের অস্থিরতাটা এই মুহূর্তে কাউকে বলতে পারছি না, কারণ আমি ওদের বললে ওরা সবাই আমার উপর ক্ষেপে যাবে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার বিরক্ত রিক্তার জামাই নিয়ে আলোচনা করতে শুনে এখন ওই লোকটাকে আমার সত্যি মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার সজাগ হওয়ার জন্য, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিত দীর্ঘ নিঃশ্বাস ফেলে জুই পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটার উপরে তুলে ঢোক ঢোক করে অনেকটা পানি খেয়ে ফেললাম। মাইশার হাতে থাকা কাগজ দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটা চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, এই দুপুরে কই যাব? অজানা এলাকায় শালার বুইরা কাজী বাড়ি খুঁজতে? ধূর, সন্ধ্যার আগে যদি আবার বাড়িতে না পৌঁছায় তাহলে সবাই ধরা খেয়ে যাব। শালার দুলাভাই খোঁজার মিশন এখনোই অল্প হয়নি। এত তাড়াতাড়ি গল্প শেষ হলেও চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বইন। এই তো একটু সামনে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটা জিজ্ঞাসা করে রিক্সা নেব। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না, কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকা মানে নিজেদের কাজে দেরি করা। আমি বলে অসুস্থ শরীর নিয়ে উঠে দাঁড়াতেই জুই আর মাহি দুজন আমাকে 2 দিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে
একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনতো আমাদের দেওয়া কাজী অফিসের ঠিকানাটা। প্রায় 20 মিনিট পর পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটোখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহির পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু, দেখ তো এটা কি সেই কাজী অফিস সেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশপাশটা ভালো করে দেখি কিছুই চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগের রাতে এসেছিলাম এইখানে, তাই দিনের আলোয় সব কিছু বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছু বুঝতে পারছি না, এটা সেই অফিস কিনা। আমার কথায় জুই বলল, আচ্ছা চল ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, চল। পরপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতে দেখলাম একটা হালকা পাতলা কাঠনের লোক সাদা কাবলি পরে টেবিলের উপর মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছে। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখে চমকে উঠে থমথম খেয়ে যান তিনি। ছোটোখাটো রুমে কাজী অফিস পুরো খালি। বোঝাই যাচ্ছে আজ তাদের কোনো কাজ নেই। হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনব দ্রুত ফোন বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞাসা করেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একের অপরের মুখ চাওয়াচাই করছিলাম, কিন্তু মাইশা আমাদেরকে সবাইকে আশ্বস্ত করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি যায়, কিন্তু আমাদের বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই। সেজন্য আমাদের কাছে টাকা দিয়ে পাঠিয়েছে আমাদের বোনের কাবিননামাটা একটা কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালাকটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটা ফটোকপি দিতে পারবেন প্লিজ? কাজী লোকটা বোকার চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশা একটা কথা বিশ্বাস করছে এজন্য। লোকটার চেহারা ছেয়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল, আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্ট্রি খাতা নিয়ে। আমাদের সবার চোখ মুখে তখন আশার আলো ঝলমল করছিল খাতাটার দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করল মাহি, জি রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্নই করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এর ফাঁকে মাহির কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু, আমি নামটা ঠিকঠাক বলেছি তো? না মানে তুই এই নামে বিয়েটা করেছিস নাকি অন্য নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তাই তো? আরে বাহ, দারুণ তো। আন্দাজে বক মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল,
ও আচ্ছা, ভালো কথা। ঋতু, দেখ তো এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়ার কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। ১.৫ বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানোর কাজীর চেহারাটা কিভাবে মনে রাখবো? তারপরও আমার যতটুকু স্মরণ আছে, সেদিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধ লোক। ওনার নিজের বাড়িতে কোনো কাজী অফিস নয়। আমি অসম্মতি দিয়ে বললাম, না, ইনি সেই কাজী নন। আমাকে যে বিয়ে দিয়েছেন সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধ লোক ছিল। আমার কথা মুহূর্তে চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধর কাজীর ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না, এই লোকটা ওই বৃদ্ধ কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়ার বৃদ্ধ কাজী এটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল নিজের বাসায় আশ্রয় দিয়ে। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নেড়ে চড়ে বসল। মুখে মুখে চোখ মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি। তারপরও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি। সে কিনা একের অপর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামাটা খুঁজে চলছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যে কয়েকবার করে রেজিস্ট্রির খাতা ঘাটিয়ে ফেলেছেন আমার কাবিননামাটা খুঁজতে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত, 2017 সালের নভেম্বরের 3 তারিখে কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলা হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই একটু খাতা চেক করে নিলাম, কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 সালের জানুয়ারি মাসে খোলা। আপনার 2017 সালে নভেম্বরের 3 তারিখে বিয়ে হয়েছিল।